এই বছরে মটোরোলা ধামাকা S60 সিরিজের বেশ কিছু ফোন লঞ্চ করে। তার মধ্যে S60 ফিউশন, S60 স্টাইলাস এবং S60 প্রো রয়েছে। আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S60 ফিউশন। এইটা নাকি এই মুহূর্তে বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং মিড রেঞ্জের স্মার্টফোন। ব্যাপারটা কি আসলেই সত্যি সেটা জানার চেষ্টা করব। বরাবরের মতো মটোরোলা এই ফোনটার ডিজাইনে কোনো কমতিই রাখেনি। তাছাড়া এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং 120 হার্জের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং আউটডোরে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 4500 নিটস পিক ব্রাইটনেস। নর্মালি আপনি 1500 নিটস পর্যন্ত পাবেন, বাট পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। এটা দেখে আহামরি লাফানোর কোনো দরকার নেই। আর 1500 নিটস কিন্তু মোর দ্যান এনাফ। আপনারা জানেন 1000 নিটস হলেই হয়ে যায়। রয়েছে 446 PPI এবং HDR10+ এর সাপোর্ট। সো বুঝতে পারছেন কন্টেন্ট লাভারদের জন্য এটা স্পেশাল হতে যাচ্ছে। আর এই ফোনটির প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 7 IS সাপোর্ট। রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেশন, সাথে সাথে IP68 এবং IP69 এর ওয়াটার প্রোটেকশন। ফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো এখন অনেকের মন খারাপ হয়ে যেতে পারে যে ভেরিয়েবল ফোকাল লেন্থ থেকে আমি পোর্ট্রেট তুলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই পারবেন। 24mm, 35mm এবং 50mm পর্যন্ত ফোকাল লেন্থ চেঞ্জ করে আপনি ছবি তুলতে পারেন। আপনারা অনেকেই জানেন, সবাই জানেন মোটামুটি, যে এটা কেমনে পসিবল, ডিজিটালি অবশ্যই। তো এইভাবে আপনি ফোকাল লেন্থ চেঞ্জ করে ছবি তুলতে পারবেন ইজিলি। তবে চলুন এই ফোনটি কেনার আগে এর ভালো এবং কমতির দিকগুলো এক নজরে দেখে নেই। সাথে থাকছে আমি সাব্বির। লেটস বিগিন দ্য শো। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর MK মোবাইল পয়েন্টকে আমাদের কাছে এই ফোনটি দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে এই ফোনটি ছাড়াও লেটেস্ট সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন। এবং যাদের পকেট টাইট তাদের জন্য সুখবর হলো MK মোবাইল পয়েন্টে প্রি ওন ডিভাইসও পাওয়া যায়। সো দেখে শুনে বুঝে কিনে নিতে পারেন। আর এই ফোনটির 8/256GB ভেরিয়েন্ট 34,000 টাকায় এবং 12/256GB 38,000 টাকায় পাওয়া যাচ্ছে MK মোবাইল পয়েন্টে। আর যাদের কাছে একটু বেশি বেশি মনে হচ্ছে এখনো, তাদেরকে বলছি আর কিছুদিন ওয়েট করেন, এটার দাম আরো কিছুটা কমতে পারে। MK মোবাইল পয়েন্ট সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে। গো চেক ইট আউট। যাদের প্রয়োজন তারা ঢু মেরে আসতে পারেন। ফোনটা বেশ স্লিম এবং লাইট ওয়েট লাগতেছে আমার কাছে। ওয়েট হচ্ছে 180 গ্রামের আশেপাশে। মানে বুঝতে পারতেছেন, নর্মালি যে ফোনগুলো থাকে সেগুলো কিন্তু 200 গ্রামের আশেপাশে থাকে। সো এটা কিন্তু বেশ কম সেই ক্ষেত্রে। ব্যাটারি হচ্ছে 5500 mAh, না বেশি না কম। যদিও আমরা এই মুহূর্তে 6200 mAh, 7000 mAh পর্যন্ত আমরা ব্যাটারি দেখেছি সিলিকন কার্বন টেকনোলজির বদলেতে। সো সেই হিসাব যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে কিছুটা কম লাগতেই পারে আপনার কাছে। এখন যদি বলেন ভাই ব্যাটারি ব্যাকআপ কেমন পাবো, এই ফোনটা থেকে ইজিলি আপনি 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। একটু কম বেশি হতে পারে, কারণ এটা ইউজারের উপরে ডিপেন্ড করতেছে সে হেভি ইউজার নাকি লাইট ইউজার। 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। 45 মিনিটের মতো লাগে এটাকে ফুল চার্জ করতে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যেখানে স্যামসাং এবং আইফোনের মতো কোম্পানি কোনো অ্যাডাপ্টার দিচ্ছে না প্যাকেটে, বাট মটোরোলা কিন্তু বক্সেই দিয়ে দিচ্ছে এর অ্যাডাপ্টার। গুড জব। ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট এবং অ্যাকুরেট লেগেছে আমার কাছে, বাট অনেকের কাছে এটা একটু নিচের দিকে মনে হতে পারে। বাট মানুষ তো অভ্যাসের দাস, সো দীর্ঘদিন ধরে ইউজ করলে এটা কিন্তু আপনার কাছে নর্মালি মনে হবে। রুমের ভিতরে ডিসপ্লে ভিজিবিলিটি কিন্তু বেশ চমৎকার ছিল। বাট আউটডোর কি অবস্থা? আউটডোর যখন যাবেন, এটা যদি বাই ডিফল্ট অবস্থা থাকে সেক্ষেত্রে 1500 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেবে আপনাকে। বাট এই ফোনটার পিক ব্রাইটনেস কত জানেন? 4500 নিটস। আপনারা অনেকে জানেন 900 থেকে 1000 নিটস হলেই কিন্তু ইজিলি ভিজিবল হয় বাইরে, সেইখানে দিয়ে দিছে মানে 4500 নিটস। ভাই আমি কি সূর্যের সামনে যে ফোন চালাবো? এটা কেমন কথা? এর ডিসপ্লে কিন্তু খুবই কালারফুল এবং স্ক্রলিং করার সময় কোনো ধরনের ইস্যু পাই নাই। বেশ স্মুথলি এটা কাজ করছে। কারণ কি জানেন, 120 হার্জের সাপোর্ট রয়েছে। কন্টেন্ট লাভার এবং গেমারদের জন্য সুখবর হচ্ছে এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। সো একটা ইমার্সিভ সাউন্ড কোয়ালিটি পাবেন, যদিও উপরটা একটু কম পাবেন আর নিচেটা হচ্ছে ভলিউমটা একটু বেশি পাওয়া যায়। তারপরেও নাইমামা থেকে কানামামা বেটার কি, তাই তো? অনেকের কিন্তু কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ হয় না, আমার কিন্তু হয়। এটা কিন্তু কার্ভ ডিসপ্লের একটি ফোন, যদিও কোয়াড কার্ভ না, দুই পাশে কার্ভ। চিন বেজেল চোখে দেখাতে খুবই ন্যারো লাগতেছে আমার কাছে, আসলেও ন্যারো। আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন, যদি সামনে পিছনেও নিয়ে আসা করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা শার্পনেসে কোনো ঘাটতি পায়নি, কারণ এর পিপিআই কিন্তু 446। অনেকের কমপ্লেইন থাকে গেমিং এর সময় বা টাচ করার সময় বা টাইপিং এর সময় ভাইব্রেশনটা মন মতো হয় না। বাট এই ফোনের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা। এর যে হ্যাপটিক ফিডব্যাক না, এটা টপ নচ কোয়ালিটির। মানে ধরে বা স্ক্রলিং করে খুবই মজা পাচ্ছি। ফোনটার পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং এখানে দুইটা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। সো সহজেই বুঝতে পারছেন এখানে স্টোরেজটা আপনি আপগ্রেড করতে পারবেন। নিচের দিকে হচ্ছে টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন, মেইন স্পিকার এবং সিম কার্ড ট্রে। উপর দিকে হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে সেকেন্ডারি যে স্পিকারের কথা বললেন সেটা কোথায়? এটা হচ্ছে এয়ারপিসের সাথে দেওয়া হয়েছে। ডেডিকেটেড দিলে ভালো হতো, বাট এটা বেশ স্লিম তো এই জন্য হয়তো বা দেয় নেই। আর পেছন দিকে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং মোটরোলা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি। এই ব্র্যান্ডিং কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। প্রোটেকশন হিসেবে ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাস 7i।
এবং ফোনটিতে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড A10H সার্টিফিকেশন। সো বুঝতে পারছেন হুটহাট করে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ইন্টারন্যাশনাল অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলাম যে এটা বেশ শক্তপোক্ত হলেও এটাতে কিন্তু স্ক্র্যাচ পড়ে খুব বেশি। তো যত প্রোটেকশনই থাকুক না কেন, এখানে অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর এবং ব্যাককভার ইউজ করার পরামর্শ থাকলো। দুঃখের ব্যাপার হলো নেটফ্লিক্সে আপনি এই ফোন থেকে HDR সাপোর্ট পাচ্ছেন না, যদিও ইউটিউবে আপনি সেটা পাচ্ছেন। এটা কেমন কথা, এটা তো ঠিক হলো না, তাই না? যদিও আপডেটের ব্যাপার স্যাপার আছে, সেজন্য ওয়েট করতে পারেন। এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট, অন্যটি ইন্ডিয়ান। দুইটার জন্য কিন্তু প্রসেসর আলাদা আলাদা। গ্লোবালের ক্ষেত্রে হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটা 4nm এর একটি প্রসেসর, এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য 7400, সেটাও কিন্তু 4nm এর একটি প্রসেসর। সো প্রসেসরের নাম শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন এটা কোনো গেমিং ডিভাইস না। কিন্তু পাবজিতে আপনি সর্বোচ্চ গ্রাফিক্স HDR ফ্রেম রেট আলট্রাতে দিয়ে গেম প্লে করতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে গ্রাফিক্স স্মুথ দিয়ে ফ্রেম রেট এক্সট্রিমে দিয়ে খেলার জন্য। সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। গ্রাফিক্সে কিছু ঘাটতি পেলেও গেম প্লে কিন্তু যথেষ্ট ভালো ছিল। মানে আপনি যদি হেভি গেমার না হয়ে এই ফোনটা দিয়ে টুকটাক গেমও খেলতে চান, সেই ক্ষেত্রে এই ফোনটা বেশ ভালো রেজাল্টই দেখিয়েছে। গেনশিন ইম্প্যাক্টে গ্রাফিক্সের যে কিছু ঘাটতি রয়েছে সেটা কিন্তু চোখে ভিজিবল হচ্ছে, তবে গেম প্লে কিন্তু বেশ ভালো ছিল। কিছুটা ল্যাগ পেয়েছে আর কি। আর হচ্ছে গরমটা হাতে ফিল হচ্ছিল, বেশ ভালোই গরম হয়, মানে লং টার্ম যদি আপনি গেম খেলতে চান সেই ক্ষেত্রে। তো প্রথমে তো আমি বললাম যে এটা কোনো গেমিং ডিভাইস না। টুকটাক গেম খেলতে গেলে যতটুকু গরম হয় সেটাকে আমি মিনিমালি বলবো, ওটাতে কোনো ইস্যুই থাকছে না। এছাড়া অ্যাসফাল্ট 9 এবং কল অফ ডিউটির মতো গেম প্লে করেছি, যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি বলতে অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং, র্যাম ম্যানেজমেন্ট, এই ফোনটা বেশ চমৎকার রেজাল্ট দেখিয়েছে। ইউআই ছিল বেশ অপটিমাইজড, খুবই কম ব্লোটার পেয়েছি, এবং যেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। আর বাদ বাকি যে এক্সট্রা অ্যাপগুলো দেখছেন সেগুলো হচ্ছে এই ফোনেরই নিজস্ব অ্যাপ। ফোনটা ব্যবহার করার সময় না আপনি স্টক একটা ফিল পাবেন। এখন 2025 সালে এসে AI যদি না থাকে ফোনে, সেই ক্ষেত্রে কিন্তু এটার মান সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ফোনটা দিয়ে কি আপনি AI ব্যবহার করতে পারবেন? আমি বলবো হ্যাঁ। ফোনটিতে মোটো AI নামে একটা অপশন রয়েছে, যার মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবেন। কিছু স্কেচ করে আঁকলে সেটা ইমেজে জেনারেট হয়ে যাবে। এছাড়া অ্যাভাটার ক্রিয়েট করতে পারবেন। আরও বিভিন্ন ফাংশনালিটিস রয়েছে যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। ফোনটিতে রয়েছে 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। ক্যামেরাতে কিন্তু কোনো পরিবর্তনই আসেনি। রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। মেইন সেন্সরের ক্যামেরার ছবি এক কথায় তুলেই আপলোড করতে পারবেন। এর ডিটেল, কালার এবং ডাইনামিক রেঞ্জ এক কথায় অসাধারণ। তবে যারা নিউট্রাল কালার পছন্দ করেন বা নিউট্রাল ছবি তুলতে পছন্দ করেন, যে পরে আপনি নিজেই এডিট করে নেবেন, তাদের কিন্তু এটা পছন্দ নাও হতে পারে। তবে কিছু কিছু ছবিতে শ্যাডো এরিয়াতে বেশ ডার্ক করে প্রেজেন্ট করছিল। এর মেইন সেন্সরের সাথে যদি আপনি এর আলট্রা ওয়াইডে তুলনা করতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুরই ঘাটতি চোখে পড়বে, যেমন লেস কালারফুল এবং ডিটেলও কম পেয়েছি। ডাইনামিক রেঞ্জ যদি তুলনা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাকই ছিল, তবে সেই ক্ষেত্রে সাবজেক্টকে একটু ডার্ক করে প্রেজেন্ট করছিল। আসলে মেইন সেন্সরের সাথে এর আলট্রা ওয়াইডকে কম্পেয়ার করে তো লাভ নাই, বাট পাশাপাশি কম্পারিজনে রাখলে এমনটাই আসে। ওভারঅল যদি এর মেইন সেন্সরের কথা আমি বলি, সেই ক্ষেত্রে ইজিলি বলা যায় এই ফোনটা বেশ কালার বুস্ট করে ছবি প্রেজেন্ট করে। তবে আপনি এই ফোনটাতে ছবিগুলো না দেখে যদি অন্য কোনো ডিভাইসে দেখেন, সেই ক্ষেত্রে কালার কিছুটা কম দেখা যাবে, কারণ এর ডিসপ্লেটা বেশ কালারফুল। এটা যেমন নর্মাল ছবিতে কালার বুস্ট করে, ঠিক তেমনই আপনি যখন পোর্ট্রেট ছবি তুলতে যাবেন না, তখনও কিন্তু একটু বেশি কালার বুস্ট করে। অর্থাৎ হচ্ছে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপের ছবি। নেই কোনো টেলিফোটো লেন্স, অনেকের মন খারাপ হতে পারে, বাট মন খারাপ করার কোনো দরকার নাই। 3টা ফোকাল লেন্থে আপনি ছবি তুলতে পারবেন, 24mm, 35mm এবং 50mm। সত্যি বলতে এর পোর্ট্রেটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় এক্সপোজারের একটু ইস্যু ছিল, আর যে 50mm এর ছবি না, সেটা কিন্তু অন্য দুটার তুলনায় একটু কম কালার বুস্ট করছিল, তবে এক্সপোজারের একটু ইস্যু পেয়েছি। বাদ বাকি আপনি যদি ছবিগুলো দেখেন, এক কথায় আপনার পছন্দ হয়ে যাবে। এজ ডিটেকশনে কিছু কিছু জায়গায় মিসম্যাচ পেলেও ওভারঅল যদি আপনি সব ছবিগুলো দেখেন, খারাপ বলতে কিন্তু পারবেন না। বেশ ভালোই ছিল এর পোর্ট্রেট। 32 মেগাপিক্সেলের সেলফিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সেলফি ক্যামেরাতে কিন্তু আমি অতটা কালার বুস্ট করতে দেখিনি। ডিটেল ভালো পেয়েছি, শার্পনেস ভালো পেয়েছি, এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে হ্যান্ডেল করছিল। নাইট মোডে ছবি মেইন সেন্সরে বেশ ভালো পেয়েছি। এইখানেও ছবিগুলো বেশ কালারফুল ছিল এবং ডিটেলও বেশ ভালো পেয়েছি। লাইট ব্যালেন্স এবং এক্সপোজার কন্ট্রোলিংও বেশ ভালো ছিল। তবে একটু যদি আপনি খেয়াল করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে মেইন সেন্সরের যে ছবি নাইট মোডের, সেটা কিন্তু বেশি ব্রাইট ছিল, এবং আলট্রাওয়াইডের যে ছবিটা ছিল সেটা হচ্ছে একটু ডার্ক করে দেয়। রাতের যে পোর্ট্রেট সেটাও ভালো পাবেন, রাতেও ফটোগ্রাফি করতে পারবেন আর কি। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। অবশ্যই 4K 60 FPS দেওয়া উচিত ছিল, কারণ এখন যে কম্পিটিশনের মার্কেট, এখন এত কম দিলে হবে না। তবে ফুটেজ কিন্তু বেশ ভালো ছিল। OIS এবং EIS দুইটারই সাপোর্ট থাকার কারণে বেশ স্টেবল ছিল এর ভিডিও। সত্যি বলতে এই ফোনটা দিয়ে আপনি ইজিলি ভ্লগিং করতে পারবেন।
মজার ব্যাপার হলো এই ফোনের আলট্রা ওয়াইড দিয়েও আপনি 4K 30 fps শুট নিতে পারবেন, যা অনেক ফোনে দেখা যায় না। আবার ভিডিও করার সময় আপনি চাইলে লেন্সগুলো সুইচও করতে পারবেন। যেমন আপনি আলট্রা ওয়াইডে ভিডিও করছেন, এখন আপনি চাচ্ছেন নর্মাল লেন্সে আনতে, সেক্ষেত্রে ইজিলি নিতে পারবেন। তবে ওইটা অতটা স্মুথই ছিল না, মানে ধাপ করে এটা চেঞ্জ হয়ে যায়। সো ওভারঅল যেটা বুঝলাম, এই ফোনটা শুধুমাত্র গেমিং কেন্দ্রিক বা শুধুমাত্র ক্যামেরা কেন্দ্রিক, শুধুমাত্র কন্টেন্ট লাভারদের জন্য এমনটি না। মানে সব ধরনের ইউজারদের কথা মাথায় রেখে এই ফোনটা হয়তোবা মার্কেটে এসেছে। কোনোটাকে আমি অনেক ভালোও বলতে পারছি না, কোনোটাকে আমি একদম কমতেও বলতে পারছি না, মানে মাঝামাঝি অবস্থানে দাঁড়ায় আছে আর কি। এই ফোনটাকে আমি অলরাউন্ডার একটা প্যাকেজ আমি বলতেই পারি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন ধরনের ইউজারদের কথা মাথায় রেখে এই ফোনটা মার্কেটে এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে Motorola ES50 Fusion জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।